দ্য চেঞ্জ মেকার, স্বাগত। মিস্টার রিয়াসাত চৌধুরী, আপনি বিজনেস স্কুল থেকে পড়াশোনা শেষ করে খুব ভালো একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করলেন, রবিতে। এরপরে আপনি আপনার নিজের উদ্যোগ যেটা শাটল শুরু করলেন। যে কোনো স্টার্ট আপের জন্য বাংলাদেশে না, গ্লোবালি একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে ফান্ডিং পাওয়া। আপনি শুরুতেই বড় একটা ফান্ড পেলেন রবি থেকে, এরপরে এক্সেলারেটিং এশিয়া, ইম্প্যাক্ট কালেক্টিভ, অনেকগুলো জায়গা থেকে আপনি ভালো ভালো ফান্ড পেয়েছেন, পাচ্ছেন। ফান্ড কি করে পেতে হয়? আসলে আই থিঙ্ক সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে কোনো স্টার্টআপের জন্য হলো আমরা কোন প্রবলেমটা সলভ করতে চাচ্ছি। সো আমার কাছে মনে হয় আমরা যদি ওইটাতে ফোকাস করি, ফান্ডিংটা ইজ অ্যাকচুয়ালি ইজি পার্ট। সো যদি আমরা এরকম কোনো প্রবলেম বের করতে পারি যেটা আসলে একটা অনেক বড় সলিউশন দরকার এবং অনেক মানুষের একটা বড় ধরনের একটা প্রবলেমকে সলভ করবে, তাহলে আসলে আই এম শিওর ইনভেস্টররাও অনেক বেশি ইন্টারেস্টেড হন ওরকম কোনো প্রবলেমের সাথে আমি অ্যাসোসিয়েটেড হতে। অনেককে চিনি যাদের খুব ভালো আইডিয়া আছে, অনেক কিছু নিয়ে কাজ করছে, বাট ফান্ডিং পাচ্ছে না। এখানে আই থিঙ্ক ওইটাও খুবই ইম্পর্টেন্ট যে আসলে আমরা রাইট মানুষকে রাইট টাইমে আমরা কি ঠিকভাবে অ্যাপ্রোচ করতে পারছি কিনা এবং আমাদের আইডিয়াগুলো তুলে ধরতে পারছি কিনা। আই থিঙ্ক ওখানে আমি বলবো আমরা একটু লাকি ছিলাম ইনিশিয়ালি, যে রবি আমাদের সাথে শুরু থেকে আমাদেরকে সাপোর্ট দিয়েছেন। আমি রবির এমপ্লয় ছিলাম, সো ওখান থেকে রবি খুবই আমি আমি অ্যাকচুয়ালি রিয়েলি গ্রেটফুল রবির কাছে যে ওরা শুরু থেকে আমাদেরকে বিলিভ করেছে, আমাদের আইডিয়াটাতে ট্রাস্ট করেছে, এনে আমাদেরকে শুরু থেকেই একটা ভালো ফান্ডিং দিয়েছে। আমাদের আজকের দ্য চেঞ্জ মেকার রিয়াসাত চৌধুরী, সে শাটেলের কো-ফাউন্ডার এবং চিফ এক্সিকিউটিভ অফিসার। 2017-তে পড়াশোনা শেষ করে আপনি যখন জেমেট দিলেন, আপনার স্কোর ছিল 740। গ্লোবালি যারা অ্যাটেন্ড করে তাদের ভেতর টপ 3%-এর ভেতর আপনি ছিলেন। এরপরে জন হপকিন্সে আপনি MBA করার জন্য 100% ফ্রি স্কলারশিপ আপনার কাছে ছিল। আপনি ওটা ডিনাই করলেন, তারপরে আপনি শাটলে জয়েন করলেন। নিশ্চয়ই বাসা থেকে অনেক প্রেশার ছিল, অন্যান্য সবকিছু। টু বি অনেস্ট আসলে আমার সবসময় ছোটবেলা থেকে আমার স্বপ্ন ছিল আমি একদিন এন্টারপ্রেনার হব। সো ওইটার জন্যই আসলে আমি আমার সবসময় প্রিপারেশনটা নিচ্ছিলাম। আমি BBA পড়েছিলাম। মেইন আমার লক্ষ্যটাই ছিল যে আমি শিখবো কীভাবে এন্টারপ্রেনার হতে হয়, কীভাবে নিজেকে একজন উদ্যোক্তা হিসেবে ডেভেলপ করা যায়। সো আমার বাইরে MBA করার যে গোলটা ছিল ওইটা বেসিক্যালি ছিল বিকজ আই ওয়ান্টেড টু আই মিন লার্ন, হ্যাঁ, কীভাবে আসলে এন্টারপ্রেনার হতে হয়। আমি বাংলাদেশে শিখেছি, বাংলাদেশে আমি নসরতে গ্র্যাজুয়েশন করেছি, নসর থেকে। বাট আই ফেল যে বাইরে পড়াশোনা করলেও আমি হয়তো আরও একটু বেশি জানতে পারবো। বাট ওই সময়ই আসলে আমরা শাটেলের আইডিয়াটা নিয়ে কাজ করছিলাম, অ্যান্ড তখনই আমরা একটা ভালো সলিউশন দাঁড়া করাতে পেরেছিলাম, অ্যান্ড রবিও ওয়াজ ইন্টারেস্টেড টু ইনভেস্ট ইন আস। তো ওই সময় আই হ্যাড টু টেক এ ভেরি ডিফিকাল্ট ডিসিশন যে আসলে আমি কি MBA করতে যাব নাকি আমার উদ্যোক্তা হওয়ার স্বপ্নটা বাস্তবায়ন করবো। সো ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট, বাট আমার বাসায় দে ওয়ার রিয়েলি সাপোর্টিভ। আমার পুরো এন্টায়ার ফ্যামিলি, আমার আব্বু আম্মু, এভরিওয়ান সাপোর্টেড মি। আমি যে কোনো ডিসিশন যখনই আমি নিয়েছি ছোটবেলা থেকে সবসময় সাপোর্ট করেছে। তো এবারও যেটা হয়েছে যে আমি বাসায় বললাম আমার রিজনটা কেন আসলে আমি আমার এন্টারপ্রেনারশিপ হওয়ার স্বপ্নটা নিয়ে কাজ করতে চাই। সো দে রিয়েলি সাপোর্টেড মি। এরপরে আই টুক দ্য ডিসিশন যে আসলে আমি শাটেলের নিয়ে যাত্রা শুরু করব। শাটেল কি করে? তো শাটেলে আমরা যেটা করি, আমরা এর একটা ম্যাস ট্রানজিট স্টার্টআপ। আমরা 10 থেকে 11 জন মানুষকে একটা গাড়ির মধ্যে, এটা হতে পারে মাইক্রোবাস, একসাথে ট্রান্সপোর্টেশন প্রোভাইড করে থাকি অ্যাপের মাধ্যমে। সো আমরা যেটা দেখি বাংলাদেশে পাবলিক ট্রান্সপোর্টেশনটা ইজ আ হিউজ প্রবলেম। অটোমেশনের অভাব এবং সিস্টেমেটিক অ্যাপ্রোচের অভাব। সো ওখানেই আমরা একটা চেঞ্জ আনা ট্রাই করেছি এবং সব কিছু অটোমেট করে একটা ভালো সার্ভিস দেওয়ার ট্রাই করছি। আপনি যেটা বললেন এটা তো রাইড শেয়ারিং বাংলাদেশে এখন খুবই কমন, আমরা বিভিন্ন রাইড শেয়ার করতে পারি। ওই জায়গাটা থেকে শাটেল আলাদা কি? আচ্ছা, সো রাইড শেয়ারিং এর সাথে আমাদের ওয়ান অফ দ্য বিগেস্ট ডিফারেন্স ইজ দ্যাট আমরা আসলে যেটা বললাম 10 থেকে 11 জন মানুষকে একসাথে একটা সার্ভিস দেওয়া ট্রাই করি। সো এটা আসলে মোর সিমিলার টু পাবলিক ট্রান্সপোর্টেশন। রাইড শেয়ারিং এ দেখা যায় যে আমরা ইন্ডিভিজুয়াল রাইডার্সরা সার্ভিস নিচ্ছেন। সো আমরা যেটা করেছি যে পাবলিক ট্রান্সপোর্টেশনটাকে একটু প্রাইভেটাইজ করা, বাট সিমিলার একটা সার্ভিস দেওয়া। সো ওখানে আমাদের অ্যাপের থ্রুতে এখন তো আসলে কিরকম হবে, আমি উত্তরাতে থাকি, আমার অফিস গুলশানে, আমি কিভাবে এটার শাটেলে মেম্বার হব এবং প্রসেসটা কি কাজ করবে? আচ্ছা, সো ইটস ভেরি ইজি। সো অল ইউ হ্যাভ টু ডু ইজ আমাদের অ্যাপ স্টোর অথবা প্লে স্টোর থেকে শাটেলের অ্যাপটা ডাউনলোড করতে হবে। সো ডাউনলোড করে যেভাবে আমরা ফ্লাইট বুক করি ওভাবেই পিক আপ লোকেশন, ড্রপ অফ লোকেশন এবং ট্রিপ স্কেজুল সিলেক্ট করে ইউ ক্যান বুক ইউর রাইড।
সো রাইড বুক করার পরে আপনার নির্ধারিত পিক আপ পয়েন্ট থেকে আমাদের গাড়ি আপনাকে পিক করে নেবে, অ্যান্ড প্রত্যেকটা গাড়িতে আমাদের ট্রিপ ম্যানেজার থাকে। দ্যাট পার্সন উইল কন্ট্যাক্ট ইউ ট্রিপের 15 থেকে আধা ঘন্টা আগে, যাতে ঠিকভাবে আপনাকে ঠিক পয়েন্ট থেকে পিক আপ করে নেওয়া যায়। অ্যান্ড ওভাবে করে আপনার ডেস্টিনেশনে ড্রপ অফ পয়েন্টে আপনাকে ঠিক টাইম মতো ড্রপ করে দেওয়া হবে। শাটল ইজ এক্সপেন্সিভ, রাইট? ইটস নট। সো আমরা এখন যেভাবে আমাদের প্রাইসিংটা আছে, সো রাইড শেয়ারিং সার্ভিসে যদি আমি কারের কথা বলি, রাইড শেয়ারিং কার্স একটা স্পেসিফিক ডিস্টেন্সের রাইড শেয়ারিং এর ফেয়ার যত হয়, একটা শাটল ইউজারের খরচ পড়ে তার 4 ভাগের 1 ভাগ। আপনারা যেটা করেছেন শাটল ফর উইমেন, এইটা দিয়ে কেন শুরু করলেন? আচ্ছা, সো ইনিশিয়ালি যখন আমরা স্টার্ট করি, আমাদের গোলটা ছিল যে বাংলাদেশের পাবলিক ট্রান্সপোর্টেশনের প্রবলেমটা অনেক সিভিয়ার, এটাকে একটু সলভ করা যায় কিনা দেখা। সো আমরা উই স্টার্টেড টকিং টু পোটেনশিয়াল ইউজার্স, ইউনিভার্সিটি স্টুডেন্টস, অফিস গোয়ার, সবার সাথে আমরা কথা বলছিলাম। সো কথা বলতে গিয়ে উই রিয়েলাইজ যে প্রবলেমটাই সিভিয়ার ফর উইমেন। বাংলাদেশে আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি আসলে মেয়েদের ট্রান্সপোর্টেশনটা কত বড় প্রবলেম, বাট আমরা যখন কথা বলছিলাম 700 মানুষের বেশি মানুষের সাথে আমরা কথা বলেছি, তখন আমরা আসলে উপলব্ধি করতে পেরেছি আসলে প্রবলেমটা কত বেশি সিভিয়ার ফর উইমেন। সো এই জন্য আমরা ইনিশিয়ালি ডিসাইড করি যে মহিলাদের জন্য আমরা একটা স্পেশাল সার্ভিস নিয়ে আসবো, এবং ওনাদেরকে যদি আমরা ঠিকভাবে সার্ভিস দিতে পারি, কেটার করতে পারি ঠিকভাবে, ইনশাল্লাহ ফিউচারে আমরা অন্যান্য সেগমেন্টকেও সার্ভ করব। আপনার টার্গেট গ্রুপ হচ্ছে যারা অফিস গোয়ার্স, যারা মেইনলি ইউনিভার্সিটি গোয়িং স্টুডেন্টস ছিল ইনিশিয়ালি যখন আমরা শাটল ফর উইমেনটা লঞ্চ করি। ওকে ওকে, আমি দেখলাম আপনার ওয়েবসাইটে দেখলাম যে ঢাকার একদম টপ কিছু মাল্টিন্যাশনাল কোম্পানিও আপনাদের সাথে এগ্রিমেন্ট করেছে। এই করোনার ভেতরে হাউ ডিড ইউ সার্ভাইভ দেন? ভাই, আপনি ইউ টাচড এ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। সো আমরা করোনার আগ পর্যন্ত আমরা আমাদের শাটল ফর ওমেন সার্ভিসটা অপারেট করছিলাম, যেখানে যে কোনো ইন্ডিভিজুয়াল ফিমেল ইউজার্স আর মহিলারা সার্ভিসটা অ্যাভেল করতে পারতেন, অ্যান্ড দ্যাট ওয়াজ স্পেসিফিক্যালি অনলি ফর ওয়েমেন। সো বাট আমাদের যাত্রাটা শুরু হয় অফিসদের সাথে, যখন আমরা উই গট অ্যান অপরচুনিটি টু ওয়ার্ক উইথ স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। সো এই অপরচুনিটিটা আসে 2019 সালের অগস্ট মাসে। সো স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের কিছু এমপ্লয়ি আমাদের সার্ভিসে নিতেন, দে ওয়ার রিয়েলি স্যাটিসফাইড, অ্যান্ড ওনারা ওনাদের অর্গানাইজেশন গিয়ে জানান যে এরকম একটা সার্ভিস আছে যেটা খুবই ভালো। সো দেন আমরা স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সাথে একটা মিটিং করলাম, অ্যান্ড আমরা আইডেন্টিফাই করলাম যখন একটা অর্গানাইজেশন ওদের এমপ্লয়ীদের জন্য ট্রান্সপোর্টেশন দিতে চায়, তখন অনেক ধরনের প্রবলেম ফেস করতে হয়। লাইক পুরো ট্রান্সপোর্টেশনটা ম্যানেজ করা, এমপ্লয়ীদের সাথে কমিউনিকেট করা, ড্রাইভার ঠিকভাবে আসছে কিনা দেখা, কত কিলোমিটার গেল সব ক্যালকুলেট করা। ইটস আ হিউজ হ্যাসেল, যেটা অর্গানাইজেশনদের আলাদা একটা টিম রাখতে হয়, অথবা এক্সিস্টিং রিসোর্সদের অ্যাডিশনাল রেসপন্সিবিলিটি নিতে হয়। সো এখানে উই ট্রাই টু ওই পুরো হ্যাসেলটা আমরা নিয়ে নিতে চাইছি অর্গানাইজেশনের কাছ থেকে, যাতে ওনাদের ট্রান্সপোর্টেশন দিতে গিয়ে কোনো রকম প্রবলেম ফেস করতে না হয়। অ্যান্ড করোনার টাইমে এক্স্যাক্টলি ওটাই খুব ভালোভাবে আমরা সলভ করতে পেরেছি আমাদের ক্লায়েন্টদেরকে, বিকজ অ্যাজ ইউ নো যে অনেক অর্গানাইজেশন বন্ধ থাকলেও ব্যাংকস এবং গভর্নমেন্ট অর্গানাইজেশনগুলো ওপেন ছিল, ওনাদেরকেই আমরা আসলে সার্ভ করতে চেয়েছি যাতে সেফটিটা এনশিওর করা যায়, স্যানিটাইজ একটা সার্ভিস দেওয়া যায়। মানে যার নিজের গাড়ি নাই তার তো আসলে আসতেই হবে। জি, সো আপনার গাড়ির ভেতরে ওই মেকানিজমটা ছিল যেন সবাই এক্স্যাক্টলি। নতুন যেটা হয়েছে আপনারা শাটল ফর বিজনেস, এটা কি? এটা এক্স্যাক্টলি এটাই যে আমরা আসলে অর্গানাইজেশনদেরকে যেটা সার্ভ করছি। তো আমরা যখন কোনো একটা অর্গানাইজেশনের সাথে যাই, আমরা ওনাদের বিজনেসের নেচারটা বোঝার ট্রাই করি, ওনাদের নিডটা আন্ডারস্ট্যান্ড করার বোঝার ট্রাই করি, অ্যান্ড বেসড অন দ্যাট উই কাম আপ উইথ আ কাস্টমাইজ সলিউশন, যেটা আসলে শুধু ওনাদের জন্য অ্যাপ্লিকেবল হবে। সো ওনাদের জন্য কাস্টমাইজ রুটস, কাস্টমাইজ পিক আপ পয়েন্টস, ওনাদের জন্য একটা আলাদা অ্যাপ থাকে। আমরা ওনাদের এইচআর টিম অথবা অ্যাডমিন টিমকে আলাদা একটা ড্যাশবোর্ড দিয়ে দিই, যেখান থেকে দে ক্যান মনিটর অল দ্য ট্রান্সপোর্টেশন ডেটা ইনফরমেশন। সো এটাই শাটল ফর বিজনেস, যেটা আমরা অফিসিয়ালি লঞ্চ করি লাস্ট ইয়ার আগস্টে। আমরা আপনার ব্যাপারে, আপনার বিজনেস প্রতিষ্ঠান শাটলের ব্যাপারে মার্কেট থেকে কিছু মন্তব্য নিয়েছি, এন্ডোর্সমেন্ট নিয়েছি, শুনি আমরা। হ্যালো, আমি মানিয়া। শাটল সার্ভিস ব্যবহার করছি ফ্রম লাস্ট অগস্ট। আই এম ভেরি মাচ স্যাটিসফাইড উইথ দেয়ার সার্ভিস। ওদের টাইম ম্যানেজমেন্ট, স্যানিটাইজড কার খুব ভালো লাগে, এবং প্রতিদিন সকালে উঠে আসলে গাড়ি ম্যানেজ হয় না, উবারে যাবো না কিসে যাবো জানি না। সো সেই ক্ষেত্রে শাটল সার্ভিস খুবই ভালো, এবং ওদের ড্রাইভারগুলো তো মাশাআল্লাহ খুব ভালো টাইম ম্যানেজমেন্ট করতে পারে, এবং একদম এক্সাক্ট টাইম মতো অফিসে আসতে পারে। আলহামদুলিল্লাহ খুব ভালো, অ্যান্ড অবশ্যই হোপিং টু স্টে উইথ শাটল ইন ফিউচার ইনশাআল্লাহ। মিস্টার রিয়াসাত চৌধুরী, আমাদের দ্য চেঞ্জ মেকারের এই পর্বে, এই অংশে আমরা র্যাপিড ফায়ার কোয়েশ্চেন্স থাকবে। আই এম শিওর যে আপনি খুব কুইকলি আনসার করবেন। শাটলকে আপনার পরিচয় করাতে হবে 3টা শব্দে।
সেফ, কমফোর্টেবল অ্যান্ড অ্যাফোর্ডেবল। রিয়াসাত চৌধুরীকে ডিসক্রাইব করেন ইন 3 ওয়ার্ডস? অনেস্ট, হার্ডওয়ার্কিং অ্যান্ড প্যাশনেট। গ্রেট। আমরা জানি যে উদ্যোক্তাদের অনেক পড়াশোনা করতে হয়। আমরা দেখেছি যে লেটেস্ট যারা হয় তারা অনেক পড়ে। 2020 সালে আপনি কয়টা বই পড়েছেন? আমি মোর দেন 40 বুকস পড়েছি 2020 সালে। কোন বইটা আপনাকে খুব মনে হয়েছে যেটা দাগ কেটেছে? আচ্ছা, আমি যে বইটা দাগ কেটেছে সবচেয়ে বেশি আমার এখন যেটা মনে আসছে, ওইটা আমি আসলে 2019 সালে পড়েছিলাম, ডেলিভারিং হ্যাপিনেস। সো দ্যাট ইজ মাই ফেভারিট বুক, অ্যান্ড ওখান থেকে আমি অনেক কিছু শিখেছি, স্পেশালি একটা অর্গানাইজেশনের কালচার কেমনে বিল্ড করতে হয়। সো ওখান থেকে আমি খুব অনেক ইন্সপিরেশন পেয়েছি। কোন টেকনোলজি ফিউচারকে খুব তাড়াতাড়ি ট্রান্সফর্ম করবে? আই থিঙ্ক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। একজন উদ্যোক্তার কোন ফিচারটা থাকাটা খুব জরুরি? আপনি উদ্যোক্তা হিসেবে অল্প সময় হলো আমি বলবো যে আপনি মোটামুটি যেখানে আছেন সফল বলতে পারি আমরা, কোন ফিচারটা তার থাকতেই হবে? I think perseverance is probably the most important trait. বাংলাদেশের স্টার্টআপ কমিউনিটিতে আপনি দুজনকে বলতে পারবেন, দুজনের নাম যাদেরকে আপনি খুব অ্যাডমায়ার করেন, তারা কারা? Rahat Ahmed, CEO of Anchorless Bangladesh, and Nijur Rahman, Bangladesh Angels Networker CEO. সোফার এখন পর্যন্ত আপনার সবচেয়ে বড় লার্নিং? সবচেয়ে বড় লার্নিং হলো যে আমরা যদি কোনো ভালো কিছু করতে চাই, স্পেশালি যদি একটা বিজনেস বিল্ড করতে চাই, সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো একটা ভালো প্রবলেম আইডেন্টিফাই করা, যেটার অনেক বড় একটা সলিউশন দরকার। আরো ফাস্ট আনসার করতে হবে। 2021 সালে আমরা ফেব্রুয়ারিতে আছি, বিয়ে করছেন কোন সালে? এটা আসলে খুবই ডিফিকাল্ট টু সে এই মুহূর্তে, বাট ইনশাল্লাহ হবে। যখন কোনো ইনভেস্টর ভেঞ্চার ক্যাপিটালিস্টের সাথে পিচ করেন অনেক সময় আপসেট হতে হয় বিকজ আপনি ফেইল করেন, তখন আপনি কি করেন? আচ্ছা, সো এইটা আসলে আমি নিজেকে ভাবে প্রিপেয়ার করেছি যে আসলে যখন আমি ইনভেস্টরদেরকে পিচ করি, সবসময় সব আইডিয়া পছন্দ হবে অথবা সব বিজনেসে ইনভেস্ট করতে পারবে, সিচুয়েশনটা এরকম থাকে না। স্পেশালি যখন আমরা একটা স্টার্টআপ আইডিয়া নিয়ে যাই, তখন 90% সময় দেখা যায় আসলে ম্যাচ করে না। সো ইটস নট ডিরেক্টলি এটা মিন করে না যে আসলে আমার আইডিয়াটা বাজে, আমার বিজনেসটা বাজে। অনেক সময় দেখা যায় যে আমাদের যে স্টার্টআপটা, ওটা হয়তো ওনার প্রোফাইলের সাথে যাচ্ছে না বা ওনার হাঙ্গারের সাথে যাচ্ছে না। সো ওইটার সাথে আসলে আমি কখনোই নেগেটিভভাবে নিই না জিনিসটাকে। আমি ওই সেশন থেকে আই ট্রাই টু লার্ন যে আসলে কেন জিনিসটা হলো না, অ্যান্ড ফিউচারে ওই লার্নিং থেকে আরো বেটার কিছু করার ট্রাই করি। থ্যাংক ইউ মিস্টার রিয়াসাত চৌধুরী। আমাদের র্যাপিড ফায়ার সেকশন এই পর্যন্তই। আমরা জানি যে আপনি এমআইটির একটা বুট ক্যাম্প হয়েছিল ব্রাজিলে, যেখানে আপনি ছিলেন, ওখানে একটা সময় আপনার লার্নিং এ ওখানে ছিল। সো হোয়াট ওয়াজ ইউর লেসন? সো ওখানে দ্য নাম্বার ওয়ান থিং দ্যাট উই লার্ন ওয়াজ কেমনে একটা আইডিয়াকে একটা স্টার্টআপে কনভার্ট করা যায় উইদিন আ উইক। সো ওইটা খুবই ভালো লার্নিং ছিল, বিকজ ওইটা আমি যখন অন্টারপ্রেনিউরিয়াল জার্নি শুরু করি, তখনই আমি ওখানে গিয়েছিলাম। সো ওই সময় তখন আমরা শাটলের আইডিয়াটা নিয়ে কাজ করছিলাম। সো কেমনে আসলে আমরা আইডিয়াটাকে খুব তাড়াতাড়ি একটা বড় স্টার্টআপে কনভার্ট করতে পারবো, ওই প্রসেসটা ওয়াজ মাই বিগেস্ট লার্নিং দেয়ার। অ্যান্ড এক সপ্তাহ আমরা পুরো এভরি সিঙ্গেল ডে অলমোস্ট 20 to 21 আওয়ার্স কাজ করেছিলাম ওই সময়টাতে। এটা আই এম শিওর যে খুবই কঠিন হওয়ার কথা। মানে অল্প সময়ের ভেতর বলবেন যে আসলে কিভাবে একটা সপ্তাহের ভেতর একটা আইডিয়াকে একটা ম্যাচিউর লেভেলে নিয়ে আসা যায়? সো এখানে আসলে আমি যদি স্টেপ বাই স্টেপ বলি, খুব সহজে বলবো, বাট এত সহজ না। যে প্রথমে অবশ্যই একটা প্রবলেম আইডেন্টিফাই করতে হবে, তারপর পোটেনশিয়াল ইউজারদের সাথে কথা বলতে হবে টু অ্যাকচুয়ালি ভ্যালিডেট যে আসলে আমি যে সব প্রবলেমটা বলছি ওটাকে আসলে এক্সিস্ট করে কিনা। অ্যান্ড দেন ওই ইউজারের ফিডব্যাকের উপর ডিপেন্ড করে একটা সলিউশন ডিজাইন করতে হবে। দেন সলিউশনটা ডিজাইন করার পরে আমার সলিউশনটা আবার ইউজারের কাছে নিয়ে যেতে হবে যে এরকম একটা সলিউশন করলে কি আপনি ইউজ করবেন কিনা। সো ওইটার ফিডব্যাকের উপর অ্যাকচুয়ালি কিছু একটা বিল্ড করতে হবে। অ্যান্ড যে জিনিসটা বিল্ড করতে হবে ওইটা আসলে আমার এন্ড প্রোডাক্ট হবে না, ওইটা একটা আমার মিনিমাম ভায়াবল প্রোডাক্ট হবে, যেটা আমি খুব কম খরচে খুব কম টাইমে আমার একটা টেস্ট রান করতে পারবো, যে টু আন্ডারস্ট্যান্ড যে এটা আসলেই কতটুকু আমার প্রবলেমটা সলভ করছে। সো এভাবে একটা ইনিশিয়ালি উইদিন আ উইক একটা আইডিয়াকে একটা স্টার্টআপে কনভার্ট করা যায়। মিস্টার রিয়াসাত চৌধুরী, আপনি সোফার 2.5 বছরের কোম্পানি আপনার, আমি বলবো যে অনেক ভালো ইনভেস্টমেন্ট আপনার কাছে অলরেডি আছে, ভালো করছেন, মার্কেট ফিডব্যাক ভালো। এরপরেও আপনি সিঙ্গাপুরে আপনার কোম্পানিটা রেজিস্ট্রি করতে হলো কেন? আচ্ছা, তো এটা একটা ইন্টারেস্টিং একটা টপিক।
যে আমরা যখন বাইরের ইনভেস্টরদের কাছ থেকে ফান্ড রেজ করতে যাই, ইনভেস্টমেন্ট নিতে যাই, তখন এখনো বাংলাদেশে কেন জানি ফরেন ইনভেস্টররা বাংলাদেশে রেজিস্টার করা কোম্পানিতে ইনভেস্ট করতে কমফোর্টেবল ফিল করেন না। এটার জন্য আসলে অনেক রেগুলেটরি ম্যাটার আছে, সো লিগাল ইস্যুস আছে। সো এই জন্যই জাস্ট সো দ্যাট উই ক্যান রেজ মোর ইনভেস্টমেন্ট অনেক ইজিলি, এই কারণটাতে আমরা সিঙ্গাপুরে আমাদের কোম্পানিটা রেজিস্টার করি লাস্ট ইয়ার অগাস্টের দিকে। আপনার মতো যারা এখনো আপনার মতো না, যারা কম্পারেটিভলি নতুন শুরু করছে, যেহেতু আপনার অলরেডি একটা সাকসেসফুল ট্র্যাক রেকর্ড আমি বলবো, বিকজ ইনভেস্টর এখানে ইনভেস্ট করছে, তাদের জন্য আপনি কিছু বলতে চান? হ্যাঁ, আমি যদি একটা কথা বলতে পারি, আমি বলবো যে ইনিশিয়ালি ডে ওয়ানে আমি ইনভেস্টমেন্ট কিভাবে পাবো, অথবা আমি ইনভেস্টমেন্ট পাওয়ার পর স্টার্ট করব, এই মেন্টালিটি থেকে বের হয়ে আসতে হবে। আমার আই হ্যাভ টু ফাইন্ড আ ওয়ে, মানে একটা নতুন এন্টারপ্রেনার হ্যাজ টু ফাইন্ড আ ওয়ে কেমনে একটা ইনভেস্টরকে কনভিন্স করার মতো একটা পজিশনে স্টার্টআপটাকে নিয়ে যাওয়া যায় উইদাউট এক্সটার্নাল ফান্ডিং। সো দ্যাট ইজ আ ভেরি ট্রিকি পার্ট, অ্যান্ড ওইটা আসলে খুব কষ্ট করে ওই উপায়টা বের করতে হবে, কেমনে আমি একটা মিনিমাম একটা টেস্ট করতে পারি, পাইলট করতে পারি, যাতে একটা ইনভেস্টর বুঝতে পারে যে আসলে কেমন এটা একটা ভালো কিছু হতে পারে, অ্যান্ড কমফোর্টেবল ফিল করবে যে এখানে ইনভেস্ট করার জন্য। মিস্টার রিয়াসাত চৌধুরী, কো-ফাউন্ডার এবং সিইও শাটল, আপনাকে ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর টাইম হ্যাঁ, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ইনভাইটিং মি ইন দিস শো। আপনাদেরকে ধন্যবাদ। পরের পর্বে আমরা অন্য একজন চেঞ্জ মেকারকে নিয়ে আসবো, তার চেঞ্জ মেকিং এর গল্প শুনবো আমরা। শুভ বিদায়।